বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে 250-র কাছাকাছি প্রাণহানি, ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার, মাঠে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের কর্মী। ইরানের জব্দকৃত অর্থ ছাড় নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র, মার্কিন পণ্য ক্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের, হরমুজে জাহাজে হামলা ঘিরে ফের উত্তেজনা। পবিত্র আশুরা ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নানা আয়োজন, কারবালায় তাজিয়া মিছিল সহ নানা আনুষ্ঠানিকতা, যুদ্ধে নিহতদের স্মরণ ইরানিদের। সময়ের সাথে পাল্লা দিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ, মিলছে জীবিতদেরও সন্ধান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 235 জনের মরদেহ, আহত 4300। সবচেয়ে বেশি বিপর্যস্ত উপকূলীয় শহর লা গুয়াইরা, যেখানে ধসে পড়েছে শতাধিক ভবন। ভেনেজুয়েলার এই দুর্যোগ যুদ্ধ সংঘাতে বিভক্ত বিশ্বকে করেছে ঐক্যবদ্ধ। একসময় শত্রু যুক্তরাষ্ট্র তো বটেই, উদ্ধার অভিযানে যোগ দিয়েছে চিলি, মেক্সিকো সহ বহু দেশ। ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরা এখন যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 4,80,000 বাসিন্দার এই শহর। ধসে পড়েছে শতাধিক ভবন, ক্ষয়ক্ষতির শিকার 70,000-এর বেশি পরিবার। বহু স্থাপনা ধসে পড়েছে রাজধানী কারাকাসেও। ভূমিকম্পের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। হতভাগ্যদের মধ্যে যারা বেঁচে আছেন, সময় গড়ানোর সাথে সাথে কমছে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট উপেক্ষা করেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। খোঁজা হচ্ছে নিহতদের মরদেহ। প্রাণহানির এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা এখনো অজানা। নিখোঁজ প্রিয়জনদের জীবিত পাওয়ার আশায় ভিড় করছেন স্বজনরা। বুঝতে পারছি না কি করব। আমি সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরিস্থিতি এমন যে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আমি জানি না সে কোথায় চাপা পড়ে আছে। সেনাবাহিনীকে বলবো আপনারা আমাদের সহায়তা করুন। মানুষের আপনাদের প্রয়োজন এখন। ট্রাক্টর, এক্সকাভেটর নিয়ে নির্মাণ শ্রমিকদের নিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায়। যুদ্ধ সংঘাতে যখন বিভক্ত বিশ্ব, তখন ঐক্যের বার্তা দিচ্ছে ভেনেজুয়েলার এই দুর্যোগ। একসময় যাদের সাথে ছিল বৈরী সম্পর্ক, সেই যুক্তরাষ্ট্র এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। মেক্সিকো, চিলি, এল সালভাদোর সহ আরও কয়েকটি দেশও পাঠিয়েছে উদ্ধারকারী দল। মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে দেশটির পাশে দাঁড়াচ্ছে অনেকে। দুর্যোগ মোকাবেলায় ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি বেশ জোরালো হয়েছে। স্যাটেলাইটে তোলা ছবিতেও ধরা পড়ল ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের ভয়াবহতা। ছবিগুলোতে উঠে এসেছে দুর্যোগ কবলিত অঞ্চলগুলোর আগের এবং পরের ছবি। স্যাটেলাইট ইমেজারি প্রতিষ্ঠান ভ্যান্টের প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে উপকূলীয় শহরগুলোয় ভূমিকম্পের ভয়াল চিত্র। এতে আবাসিক ভবনের পাশাপাশি শিল্প অবকাঠামোয় ব্যাপক ক্ষয়সাধন দেখা গেছে। যেসব অঞ্চলে উঁচু বাসভবন ছিল সেগুলো পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। ভূমিকম্পের পর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে জনবসতিপূর্ণ এলাকাগুলো। শক্তিশালী জোড়া ভূমিকম্পে করালগ্রস্ত ভেনেজুয়েলা, কিন্তু প্রশ্ন আছে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়ে। বৈদেশিক সহায়তা ছাড়া এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ এক কথায় অসম্ভব কারাকাসের জন্য। নেপথ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দারিদ্র্য ও নগরীর অব্যবস্থাপনার মতো কারণ। ফলে শঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের সরাসরি আঘাতে যত না মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যুহার দেখা দিতে পারে উদ্ধারজনিত অক্ষমতার কারণে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, নেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা। সড়কেই চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে আহতদের চিকিৎসা। ঘাটতি রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামেরও। বুধবার 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যাতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এমন দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে নিহতের সংখ্যা ছাড়াতে পারে আরো কয়েক গুণ। কিন্তু কারাকাসের সেই সক্ষমতা নিয়ে রয়েছে সন্দেহ। এক কথায় বলতে গেলে এ ধরনের সংকট মোকাবিলার সক্ষমতা নেই ভেনেজুয়েলার। জনসংখ্যার অর্ধেক দারিদ্র্য সীমার নিচের এই দেশটিতে দুর্দশা নতুন নয়। ভেনেজুয়েলায় অবকাঠামোগত উন্নয়নও তেমন একটা নেই। এর পেছনে মূলত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও নগর অব্যবস্থাপনার মতো একাধিক কারণ রয়েছে। যত্রতত্র গড়ে ওঠা বাসভবন তৈরির ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম।
এদিকে নিষেধাজ্ঞাও কাজ করছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। শাসক পরিবর্তন হলেও ভেনেজুয়েলা থেকে ওঠেনি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যার ফলে বিভিন্ন দেশ, সরকার ও সংস্থা মানবিক সহায়তা পাঠাতে হিমশিম খাচ্ছে। উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই দেশটিতে। নিষেধাজ্ঞার কারণে জরুরি খাদ্য, মেডিসিন ও মৌলিক চাহিদার অনেক কিছুই এখনও ভেনেজুয়েলিয়ানদের আয়ত্তের বাইরে। পরিসংখ্যান বলছে গেল 15 বছরে অন্তত 80 লাখ নাগরিক ভেনেজুয়েলা ছেড়েছে। এখন দেশটিতে প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী কিংবা চিকিৎসক নেই। এমন অবস্থায় দক্ষিণ আমেরিকার সমন্বিত প্রচেষ্টাই শুধু ভেনেজুয়েলার মানুষকে বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত অর্থ ছাড় ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মার্কিন কৃষি পণ্য ক্রয়ে খরচ করতে হবে ছাড়কৃত অর্থ, আর তেহরান বলছে নিজস্ব সম্পদ কিভাবে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত তারাই নেবে। এদিকে হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় আবারও ছড়িয়েছে উত্তেজনা। এই ঘটনার জেরে আটকা পড়া নাবিকদের উদ্ধারের অভিযান স্থগিত করেছে জাতিসংঘ। শান্তি চুক্তির পর কিছুটা শান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সমঝোতায় ইরানের জব্দকৃত $1,200 কোটি ছাড়ের পরিকল্পনাও ছিল, তবে শর্তও জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। দাবি এই অর্থ সরাসরি ইরানের হাতে যাবে না, বরং এসক্রো বা তৃতীয় পক্ষের পরিচালিত অ্যাকাউন্টে যাবে অর্থ, যা মার্কিন কৃষিপণ্য ও চিকিৎসা সামগ্রী কিনতেই খরচ হবে। যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য এবং সারা বিশ্বের কৃষকদের জন্য নতুন বাজার উন্মুক্ত করা হচ্ছে। খুব শিগগিরই আরেকটি নতুন বাজার যুক্ত হবে, সেটি হলো ইরান। দেশটিতে এখন চরম খাদ্য সংকট। ছাড় দেয়া ইরানের অর্থ দিয়ে বিপুল পরিমাণ গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে, যা এই মুহূর্তে তেহরানের জন্য কেনাটা খুবই জরুরি। কিন্তু প্রস্তাবটি মানতে নারাজ তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ জানিয়েছেন, জব্দ সম্পদ ছাড়ের পর কিভাবে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত নেবে তারাই। কোনো দেশের চাপিয়ে দেওয়া শর্তে নয়, নিজ প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য কেনার অধিকার ইরানের রয়েছে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই চূড়ান্ত চুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর ইরানের দিকে। এই ঘটনার কয়েক ঘন্টা আগে ইরান সতর্ক করেছিল, নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজে নিরাপত্তা দেবে না তারা। অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য জাহাজ সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক সংস্থা IMO। যুদ্ধবিরতির পর আলোচনা চললেও জব্দ সম্পদের ব্যবহার আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের দূরত্ব এখনো কাটেনি। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী সমঝোতা কতটা সম্ভব তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। লেবাননের পুরো ভূখণ্ড ছাড়তেই হবে ইসরায়েলকে, না হলে অপমানজনক পরাজয় অবশ্যম্ভাবী, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে লেবাননের সমগ্র ভূখণ্ড থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী কমান্ডার ইসমাইল কানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, লেবানন প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়। স্বেচ্ছায় সরে না গেলে ভবিষ্যতে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে বলেও সতর্ক করেন তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা নিশ্চিত করার অঙ্গীকারের কথা উল্লেখ করে তেহরান বলেছে, এর অর্থ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবশ্যই সরে যেতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় IDF। এই তথ্য জানিয়ে লেবাননের জাতীয় বার্তা সংস্থা HNAI আরব শহরের বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগিয়ে দেয় দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননের যুদ্ধ বন্ধ, কিন্তু দেশটিতে ইসরায়েলের চলমান আগ্রাসনে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সরকারি তথ্য অনুসারে গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 4,200-র বেশি মানুষ, আহত হয়েছে 12,000 মানুষ। মাঝ আকাশে বিপত্তিতে পড়ল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের হেলিকপ্টার। পাখির ঝাঁকের আঘাতের কারণে করতে হলো জরুরি অবতরণ। বিষয়টি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার IDF এর একটি সামরিক হেলিকপ্টার করে জেরুজালেম থেকে উত্তর ইসরায়েলে যাওয়ার সময় এমন ঘটনার সম্মুখীন হন ইসরায়েলি প্রেসিডেন্ট। এই ঘটনায় হেলিকপ্টারের তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যাত্রাপথে মধ্য ইসরায়েলের পালমাচিম এয়ারবেজে জরুরি অবতরণ করতে হয় আইজ্যাক হারজগের চপারটিকে। পরে অন্য একটি হেলিকপ্টারে করে যাত্রা সম্পন্ন করেন তিনি।
যুদ্ধ সংঘাত আর অস্থিরতার মধ্যেই তাজিয়া মিছিল ও মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে বের হয় তাজিয়া মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। এছাড়া ইরান, লেবানন ও ইয়েমেনেও হাজার হাজার মানুষের অংশগ্রহণে হয়েছে শোক মিছিল। এ সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত স্বজনদের স্মরণ করেন ইরানিরা। পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি হাজার বছরের। এই দিনেই ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। সেই স্মৃতি স্মরণ করে ঐতিহাসিক কারবালা ময়দান থেকে প্রতি বছরের মতো এবারও বের হয় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া মতবাদের অনুসারীরা সামিল হন মিছিলে। ইমাম হোসাইনের মাজারে জড়ো হয়ে মাতম করেন তারা। প্রতি বছর আমরা কারবালায় সমবেত হই ইমামের আহ্বানে সাড়া দিতে এবং তার সেই শোককে স্মরণ করতে, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মৃত্যু ভয় নেই, কারণ আমরা পরকাল ও শাহাদাতের চেতনায় উদ্বুদ্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এসে প্রিয় ইরাকি জনগণের আতিথ্য গ্রহণ করেছেন। ইরাক সরকার তীর্থযাত্রীদের স্বাগত জানিয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শিয়া প্রধান দেশ ইরানে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতমের ঝড় ওঠে। শোকাবহ দিনটিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ স্বজনদেরও স্মরণ করেন ইরানিরা। ইরানের জনগণ এমন কোনো আলোচনা মেনে নেবে না যা শত্রুর স্বার্থ রক্ষা করে, যেখানে ট্রাম্প নিজের শর্ত চাপিয়ে দিতে চান এবং প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন শর্ত জুড়ে দেন। আমরা যত বেশি ছাড় দিব, শত্রুরা তত বেশি আগ্রাসী ও নৃশংস হয়ে উঠবে। পবিত্র আশুরার অন্যতম বড় আয়োজন ছিল ইয়েমেনে। রাজধানী সানায় তাজিয়া মিছিল, শোকের মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় দিনটি স্মরণ করে হুতি বিদ্রোহীরা। এছাড়া ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদ লেবাননেও শিয়ারা যথাযথ মর্যাদায় পালন করেছেন পবিত্র আশুরা। ইউরোপ জুড়ে চলা তাপদাহে প্রাণহানি 300 ছাড়ালো। অস্বাভাবিক আবহাওয়ায় প্যাটার্ন ওমেগা ব্লকের কারণে তীব্র তাপদাহে নাজেহাল বিভিন্ন দেশ। কোথাও কোথাও রেকর্ড করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অন্তত 18 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। এর মধ্যে রেকর্ড তাপমাত্রা দেখেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্পেন। এক সপ্তাহের তাপদাহে প্রাণ গেছে 200-রও বেশি নাগরিকের। ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে 55 জনের। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আর যারা বাইরে যাচ্ছেন, গরম থেকে বাঁচতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার পরামর্শ দেশগুলোর সরকারের। আগামী নেটো সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হবে যুক্তরাষ্ট্র সফরকালে, এই তথ্য জানিয়েছেন নেটো মহাসচিব মার্ক রুটে। আগামী জুলাইতে আঙ্কারায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইউক্রেনকে আরও জোরালো সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ইতালির ভূমিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রুটে জানান, ইতালির ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের 500টি বিমান। যদি ইতালি দাবি করেছে তারা শুধু কারিগরি ও লজিস্টিক সহায়তার অনুমতি দিয়েছে, সরাসরি সামরিক অভিযানের জন্য নয়। উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজেদের ড্রোন প্রযুক্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। 5 লাখ ড্রোন অপারেটরকে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সীমান্তবর্তী সেনা ইউনিটগুলোতে কয়েক হাজার ড্রোন মোতায়েন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2029 সালের মধ্যে তৈরি করা হবে 1,10,000 ড্রোন, যা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে বন্টন করা হবে। দেশটি জানায়, ভবিষ্যতে প্রত্যেক সৈনিকের নিয়মিত সরঞ্জামের অংশ হবে ড্রোন। এছাড়াও ড্রোনগুলো তৈরিতে ব্যবহার করা হবে দেশীয় যন্ত্রাংশ। প্রতিরক্ষামন্ত্রী জানান, চীনা যন্ত্রাংশ ব্যবহার না করার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে দুই কোরিয়া। নতুন অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার কিমের উপস্থিতিতেই চালানো হয় কয়েকটি অস্ত্রের পরীক্ষা। ব্যক্তিগতভাবে তিনি সেগুলো তদারকি করেন বলে জানায় দেশটির সংবাদ সংস্থা। দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও আধুনিক করার উদ্দেশ্যে করা হয়েছে এসব পরীক্ষা। সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN জানায়, কোরিয়া যুদ্ধ শুরুর বার্ষিকীতে এই অস্ত্র পরীক্ষাগুলো করা হয়েছে। পরীক্ষায় উন্নত রকেট লঞ্চার, টেকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাউটজার কামান ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেকানিক ভিলের একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে 6 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উদ্ধার করা হয় মরদেহগুলো। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, কয়েক সপ্তাহ ধরে প্রতিবেশীরা ওই বাসিন্দাকে দেখতে না পাওয়ায় কর্মকর্তারা কমপ্লেক্সে যান খোঁজ নিতে। ভিতরে ঢুকে 4 শিশু ও 2 জন প্রাপ্তবয়স্কের মৃতদেহ দেখতে পান তারা। ময়নাতদন্তে উঠে এসেছে শিশুদের মধ্যে একজন মারাত্মক ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে, তবে বাকিদের মৃত্যুর কারণ ও ধরন অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা মৃত্যুগুলো সম্পূর্ণভাবে অ্যাপার্টমেন্টের ভেতরেই ঘটেছে। বাইরের কোনো ব্যক্তির জড়িত থাকার কোনো প্রমাণ পাননি তারা। সংস্কার কাজের জন্য বাকিংহাম প্যালেসে স্থায়ীভাবে বসবাস করবেন না ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার রাজপরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী 10 বছরের মধ্যে শেষ হবে প্যালেসটির সংস্কার কার্যক্রম। প্রায় 200 বছর ধরে ব্রিটিশ রাজাদের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেস, কিন্তু কিং চার্লসের এই সিদ্ধান্তের মাধ্যমে সেই ঐতিহ্যেরও অবসান হতে পারে। এদিকে কর্মকর্তারা আরও জানিয়েছেন, 2024-25 অর্থ বছরে রাজা চার্লস 1,29,00,000 পাউন্ড কর পরিশোধ করেছেন। প্রথমবারের মতো তার কর পরিশোধের তথ্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে তিনি যুক্তরাজ্যের সবচেয়ে বেশি কর দেওয়া শীর্ষ 100 ব্যক্তির একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। 2022 সালে রানী এলিজাবেথের মৃত্যুর পর রাজ পরিবারের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সমালোচনা বাড়তে থাকায় রাজ পরিবার তাদের আর্থিক তথ্য প্রকাশে আরও স্বচ্ছ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 100 পেরিয়ে গেছে বহু বছর আগেই, তবুও সুস্থ সচল আর প্রাণবন্ত দিব্যি হেসে খেলে বেড়াচ্ছেন ব্রাজিলের শতবর্ষী 3 বোন। তাদের সম্মিলিত বয়স 316। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 ভাই বোনের স্বীকৃতিও পেয়েছেন তারা। দীর্ঘ জীবনের রহস্য খুঁজতে এবার তাদের নিয়ে গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা। স্বাস্থ্যকর জীবনযাপন নাকি বিশেষ জিন, সেই প্রশ্নই খুঁজছেন গবেষকরা। দীর্ঘ জীবন আর সুস্বাস্থ্যের রহস্য কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন বিজ্ঞানীদের নজর ব্রাজিলের শতবর্ষী এই 3 বোনের দিকে। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 ভাই বোনের স্বীকৃতি পাওয়া এই 3 বোনের সম্মিলিত বয়স 316 বছর। বড় বোন লেভিটা ডিডিউস নুনেসের বয়স 109, জোরাইদে ডিডিউস মোতার 104 আর জুলিয়ানা ডিডিউস নুনেসের 103 বছর। দীর্ঘায়ুর জিনগত রহস্য উন্মোচনে তাদের নিয়ে গবেষণা শুরু করেছে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ডিএনএ লঞ্জেভো নামের এই প্রকল্পে খোঁজা হচ্ছে এমন সব জিন যা মানুষকে 100 বছর পেরিয়েও সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা সুরক্ষামূলক জিন খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব পরিবারে একাধিক শতায়ু মানুষ আছেন, তাদের তথ্য আমাদের গবেষণাকে আরো নির্ভুল করবে। গবেষকদের ধারণা, বার্ধক্যে সুস্থ থাকার ক্ষেত্রে জীবনযাত্রার চেয়ে বংশগত বা জিনগত প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই শতায়ুর সঙ্গে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষের তুলনামূলক বিশ্লেষণও করা হচ্ছে। তবে নিজেদের দীর্ঘ জীবনের পেছনে কোনো রহস্যময় কারণ দেখেন না এই 3 বোন। তাদের মতে টাটকা খাবার, সক্রিয় জীবনযাপন আর শৈশবের স্বাস্থ্যকর পরিবেশই তাদের সুস্থতার মূল চাবিকাঠি। আমরা ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম, মাছ ধরতাম, সব খাবারই ছিল টাটকা, তখন তো ফ্রিজও ছিল না। জীবনের 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে এসে তাদের আফসোসও খুব কম। দীর্ঘ এই পথ চলায় পরিবার, কাজ আর সাধারণ জীবনই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। গবেষকদের আশা, 500 জন শতায়ুর জিনগত তথ্য সংগ্রহ করা গেলে দীর্ঘায়ুর পেছনের বৈজ্ঞানিক কারণ আরো স্পষ্টভাবে জানা যাবে, আর তাতেই হয়তো মিলবে মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের নতুন সূত্র। গত সপ্তাহেই যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে অবাধে বাণিজ্যিক জাহাজ চলাচল করার কথা থাকলেও 25 জুন হঠাৎই একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এতেই বন্ধ হয়ে গেছে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজের নাবিকদের সরিয়ে নিতে জাতিসংঘের উদ্ধার অভিযান। সিএনএন আরও বলছে, ইরান এখনও এই হামলার দায় স্বীকার না করলেও হামলার কয়েক ঘন্টা আগেই দেশটির বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল শুধু নির্ধারিত সমুদ্র পথ ব্যবহার করলেই জাহাজগুলোকে নিরাপদে চলতে দেবে তারা। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল প্রণালীর পুরোটাই এখন সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের সেই দাবি এখন পড়েছে প্রশ্নের মুখে। একই সঙ্গে এই অঞ্চলে নতুন করে উত্তেজনার আভাস মিলছে।
হামলার ব্যাপারে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজটির ডান অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা উড়ন্ত অস্ত্রের আঘাতে। বড় আঘাত লেগেছে জাহাজের ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষে, তবে কোনো নাবিক হতাহত হয়নি। এই ঘটনার পর ওই অঞ্চলে জাহাজ চলাচলে জারি করা হয়েছে সতর্কতা। যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছিল জাতিসংঘ। এই হামলার পর সেই উদ্ধার অভিযানও বন্ধ করে দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, নাবিকদের নিরাপত্তাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রাখা হচ্ছে। শান্তি সমঝোতার পর চলতি সপ্তাহে হরমুজে জাহাজ চলাচল শুরু করলেও নতুন করে সতর্কবার্তা জারি করেছে IRGC। সেই সতর্কবার্তায় জাহাজগুলোকে ইরান অনুমোদিত রুট ব্যবহার করেই চলতে বলা হয়েছে। অন্যথায় জাহাজের নিরাপত্তার দায় মালিক, পরিচালনাকারী ও ক্যাপ্টেনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। হরমুজে ইরানের এই হুমকিকে কিভাবে দেখে ট্রাম্প প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, এই দুইয়ের একটিকে বেছে নেওয়ার মতো উভয় সংকটে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে কদিন আগেই ইসরায়েল সফরে গিয়ে দেশটিকে পিতৃভূমি হিসেবে উল্লেখ করে এসেছেন মোদী। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থ। সব মিলিয়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আমন্ত্রণ জানিয়ে মোদীকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে তেহরান। এ অবস্থায় কি করবেন মোদী? গত 28 ফেব্রুয়ারি খামেনি মারা গেলেও নানা কারণে এখনো তার জানাজা অনুষ্ঠিত হয়নি। আগামী 4 জুলাই খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছে, যেটি কিনা আবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। আর এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে বন্ধুপ্রতিম রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ইরান। তাদের মধ্যে মোদিও রয়েছেন। আর এতেই বেকায়দায় পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নয়াদিল্লি তেহরানের এই আমন্ত্রণ কিভাবে সাড়া দেয় তার দিকে নজর এখন গোটা বিশ্বের। কারণ ইরানের সঙ্গে যেমন দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের, একইভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক গভীর। তাই খামেনির শেষকৃত্যে অংশ নেওয়ার বিষয়টি বেশ সতর্কতার সঙ্গেই ভাবতে হচ্ছে নয়াদিল্লিকে। ভারতের সাবেক সেনাকর্তারাও খামেনির শেষকৃত্যের ব্যাপারে মোদী সরকারকে সতর্ক করছে, যেখানে তাদের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ওই দিন যে আক্রমণ করবে না তার নিশ্চয়তা নেই। কারণ মোদীর পাশাপাশি খামেনির শেষকৃত্যে আমন্ত্রণ পেয়েছেন হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতারাও। তাই ওই অনুষ্ঠানে ইসরায়েলি গুপ্তচরেরা হামলা চালালে আক্রমণের মুখে পড়তে পারে ভারতের প্রতিনিধিরাও। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত মোদী সরকারের। অবশ্য অতীতেও এমন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে ভারত। 2024 সালের মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল মোদী সরকার। সমবেদনা জানাতে তেহরানে পাঠিয়েছিল তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। এতে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছিল। তবে এ দফায় পরিস্থিতি বেশ স্পর্শকাতর। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি আক্রমণে নিহত হয়েছেন ইরানের প্রধান নেতা, যে কারণে খামেনির মৃত্যুর পরও নীরব ছিল ভারত। পরে নয়াদিল্লিতে ইরান দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেও এই ইস্যুতে সতর্ক দেখা গেছে মোদী সরকারকে। এই অবস্থায় তাই ইরানে প্রতিনিধি পাঠানো নিয়ে মতভেদ আছে দেশটিতে। কেননা ইরানে প্রতিনিধি পাঠালে পরিষ্কার হবে বাহ্যিক চাপ উপেক্ষা করেই তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। অন্যদিকে এতে ওয়াশিংটন ও জেরুজালেমের বিরাগভাজন হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া ইরানের পর সবচেয়ে বড় শিয়া জনগোষ্ঠীর একটি ভারতে হওয়ায় তেহরানে প্রতিনিধি না পাঠালে নিজ দেশেও সমালোচনার মুখে পড়বে মোদী সরকার। এমন উভয় সংকটের মধ্যে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় মোদী সরকার, সেটা দেখা বেশ আকর্ষণীয়ই হতে চলেছে। ভয়াবহ দুটি ভূমিকম্পের আঘাতে টালমাটাল ভেনেজুয়েলা। ইতোমধ্যে নিহতের সংখ্যা 3 অঙ্কের ঘরে পৌঁছে গেছে, আহত 1000-এরও বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের পর প্রায় 1100 মানুষ এখনও নিখোঁজ। ধারণা করা হচ্ছে নিখোঁজের বেশিরভাগই হয়তো ভবন ধসে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে 1900 সালের পর এই ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী। ইতোমধ্যেই দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
ভেনেজুয়েলার এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। জাতিসংঘ বলছে এই ভেনেজুয়েলার ভূমিকম্প মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুর্ঘটনাটিকে বিধ্বংসী বলে আখ্যায়িত করে যে কোনো ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মুহূর্তে আর্থিক সহায়তার চেয়ে উদ্ধার অভিযান বেশি জরুরি। এখন অগ্রাধিকার হলো জীবিতদের খুঁজে বের করা এবং মৃতদের মরদেহ উদ্ধার করা। ইতোমধ্যেই দেশটিতে সহায়তা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে লিখেছেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসযোগ্য ও প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলা সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আহতদের জন্য প্রার্থনা করি এবং এই কঠিন ও সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ফলে ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত। ভারতের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলা সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত। বিধ্বংসী ভূমিকম্পের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রতি রাশিয়ার পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা বন্ধুত্বপূর্ণ ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, বেজিং ভেনেজুয়েলাকে সাধ্যমতো সাহায্য করতে ইচ্ছুক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে 85 জন ফরাসি বিশেষজ্ঞের একটি দলকে ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এদিকে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ভূমিকম্প মোকাবিলায় দেশটির 54 জন সেনা উদ্ধারকারী প্রস্তুত রয়েছে। জার্মানি জানিয়েছে, ভেনেজুয়েলায় প্রয়োজনে তারা সামরিক কার্গো বিমানও পাঠাবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই দুর্যোগের প্রতিক্রিয়ায় টুইটারে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পরিণতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। স্পেনের প্রধানমন্ত্রীও পেদ্রো সানচেজ এক্সে ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার ভূমিকম্পের ঘটনায় ব্যাপক সাড়া দিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলো। যুদ্ধবিধ্বস্ত ইরানও জানিয়েছে তারা ভেনেজুয়েলার সহায়তার জন্য প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ভেনেজুয়েলার প্রতি ইরানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট তার দেশের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে বলেছেন, এই বেদনাদায়ক ও কঠিন দিনে আঙ্কারা আমাদের ভেনেজুয়েলার বন্ধুদের পাশে আছে। ভূমিকম্পের ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে একটি শোক বার্তা পাঠিয়েছেন। ইইউ জানিয়েছে, ভেনেজুয়েলার পুনরুদ্ধারে সহায়তা করতে স্যাটেলাইট নজরদারি সক্রিয় করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাহায্য কমিশনার হাজা লাহবিব সামাজিক মাধ্যমের পোস্টে বলেছেন, কোপারনিকাস সক্রিয় করা হয়েছে এবং আমরা সহায়তা বাড়াতে প্রস্তুত আছি। ইইউ অংশীদাররা ইতোমধ্যে ভেনেজুয়েলায় সরাসরি সহায়তা প্রদান শুরু করেছে। বাংলাদেশ সময় 25 জুন ভোর 4টার দিকে মাত্র 40 সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় 2টি ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়েছে অনেক ভবন। আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।